শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে একদিনের ছুটি, 3 দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার দাফন, দেশ ও বিদেশ থেকে শোকবার্তা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার। 30 ডিসেম্বর মঙ্গলবার সকাল 6:30টায় মারা যান খালেদা জিয়া। দুপুর 12টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘোষণা দিয়েছেন। এছাড়া বুধবার খালেদা জিয়ার জানাজা উপলক্ষে সরকার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করে বলেও জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এক শোক বার্তায় তিনি বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান অপরিসীম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর পরপরই শোক জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পরে শোক জানান দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকার মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোক বার্তায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ সকাল 10:35 ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাই ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। সাল 1946। উত্তরবঙ্গের দিনাজপুর শহরে নামক ছোট্ট এক পাড়া মুদিপাড়ার ভাড়া বাড়িতে জন্ম নিল এক কন্যা শিশু, নাম পুতুল। বিক্ষুব্ধ এক সময় জন্ম তার, দেশ ভাগ হলো, ভেঙে টুকরো হলো তার নিজের জেলাও। পুতুল সেই বিরুদ্ধে সময়ে জন্ম নিয়ে সারা জীবন লড়লেন এক বিরুদ্ধ স্রোতে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়েটা বড় হয়ে ধরল এক সেনা কর্মকর্তার গৃহের হাল। কালক্রমে হয়ে উঠল বিদ্রোহী মুক্তিযোদ্ধার স্ত্রী। হানাদার বাহিনীর হাতে হলো অন্তরীণ। এরপর সে হয়ে উঠল সেনাপ্রধান ও রাষ্ট্রপ্রধানের স্ত্রী। এ পর্যায়ে পর্যন্ত তিনি এক গৃহিণী। ইতিহাসের মোড় পরিবর্তনে যার কোনো ভূমিকা নেই। এরপর হারালেন স্বামীকে। গল্পটা এখানেই শেষ হতে পারত, হলো না। পুতুল হয়ে উঠলেন খালেদা জিয়া। দোর্দণ্ড প্রতাপ সেনা শাসকের বিরুদ্ধে নামলেন আপোষ না করার দৃঢ়তায়। দেশের গণতন্ত্র আসলো। দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দিনাজপুরের পুতুল নামের মেয়েটি। পুরুষ শাসিত সমাজের একটি রাজনৈতিক দলের নেতৃত্বে এসে যোগ্যতা দিয়ে নিজের আসন তৈরি করে নিলেন। যিনি ততদিনে একজন সংগ্রামী নারী হয়ে উঠেছিলেন খালেদা জিয়া। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। 1971 সালের ডিসেম্বর। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার পূর্ণ বিজয়ের ক্ষণগণনায় আজ 30শে ডিসেম্বর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সাথে এদিন বঙ্গভবনে এসে সাক্ষাৎ করেন জাতিসংঘ সেক্রেটারি জেনারেলের বিশেষ সহকারী হেজেন ও ইউনিসেফ প্রতিনিধি রবার্ট সি ওয়াকার।
হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে কর্মরত রেড ক্রস কর্মকর্তা পিটার কুন, রোনাল্ড মার্টিন ও এস ল্যান্ডপেল বা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, স্বাধীন বাংলাদেশে একটি লোকও অনাহারে নেই। তারা আরও বলেন, ধর্ম ও ভাষার ভিত্তিতে এদেশে এখন আর কোনো লোক নিগৃহীত হচ্ছে না এবং বাংলাদেশ সরকার প্রতিদিনই অবাঙালি এলাকায় ট্রাক ভর্তি খাদ্য ও বিভিন্ন সামগ্রী প্রেরণ করছে। স্বাস্থ্য, শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রী জহুর আহমেদ চৌধুরী সচিবালয়ে মন্ত্রণালয় কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ২৫ মার্চের আগে যে সমস্ত শ্রমিক কর্মরত ছিল তাদের প্রত্যেককে স্ব কারখানায় কাজে যোগ দেওয়ার ব্যবস্থা করতে হবে। মন্ত্রিসভার সাম্প্রতিক দপ্তর পুনর্বিন্যাস ও সম্প্রসারণের ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আইন ও পার্লামেন্টারি এবং ভূমি রাজস্ব, ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরের দায়িত্ব পাওয়া মন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ পদত্যাগপত্র পেশ করেন। সন্ধ্যায় বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিটির এক প্রতিনিধি দল অস্থায়ী রাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন। এই কমিটি ধর্মান্ধ ফ্যাসিস্ট আলবদর বাহিনী কর্তৃক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বুদ্ধিজীবী নিধন ও পাক বাহিনী এবং কিছু বিদেশি এজেন্সিতে তাদের উপদেষ্টাদের সম্পর্কেও তদন্ত চালাবে। মাদার তেরেসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলামের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশের বীরাঙ্গনা ভূষিত কুমারী মাতাদের জন্য একটি সদন স্থাপনের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। নির্যাতিত নারী ও অপুষ্ট শিশুদের পরিচর্যার জন্য খুব দ্রুত কলকাতা থেকে ৬ জন সেবিকা পাঠানো সহ খ্রিস্টান ত্রাণ ও পুনর্বাসন সংস্থার অন্যান্য পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে তার ও সরকারের সহযোগিতার আহ্বান জানান মাদার তেরেসা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রমিন ফারহানা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মাহমুদ সহ 9 জনকে বহিষ্কার করেছে বিএনপি। 30 ডিসেম্বর মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ক পর্যালোচনায় নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে নিয়ে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৈঠক শেষে নিরাপত্তা উপদেষ্টার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিভিন্ন সময় হাইকমিশনারকে ডেকে আনি, আলোচনা করি, পরে পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয় থেকে বের হতে গণমাধ্যমের মুখোমুখি হতে হয়। পরে তিনি এই বৈঠকে কথা বলতে রাজি হননি। নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে সোমবার রাতে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে এনেছে অন্তর্বর্তী সরকার। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। দেশে বর্তমানে মোট 9টি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার উৎপাদন রয়েছে। এর মধ্যে গত 1 বছরে সবচেয়ে বেশি রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে কুমিল্লা ইপিজেড থেকে, আর সবচেয়ে কম রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ঢাকা ইপিজেডের কারখানাগুলো থেকে। সার্বিকভাবে গত 1 বছরে ইপিজেডগুলো থেকে রপ্তানি বেড়েছে প্রায় 16%। অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, প্রবৃদ্ধি কুমিল্লা এগিয়ে থাকলেও রপ্তানি আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। সর্বশেষ গত 2024-25 অর্থ বছরে 237 কোটি 57 লক্ষ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে চট্টগ্রাম ইপিজেড থেকে। সব মিলিয়ে গত অর্থ বছরে দেশের ইপিজেডগুলো থেকে 120টি দেশের পণ্য রপ্তানি হয়েছে।
এটি ওই অর্থবছরে জাতীয় রপ্তানির প্রায় 17%। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। ভুটানের এক তরুণ বোলার বিশ্ব ক্রিকেট ইতিহাস গড়লেন। আন্তর্জাতিক টি-20 ক্রিকেট প্রথমবারের মতো এক ম্যাচে 8 উইকেট শিকার করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ভুটানের বাঁহাতি স্পিনার সোনাম ইয়েসে। গেলেফুতে গত 26 ডিসেম্বর মায়ানমারের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে ইয়েসে 4 ওভারে মাত্র 7 রান দিয়ে নেন 8 উইকেট। তার এই অসাধারণ বোলিংয়ের সুবাদে ভুটান 82 রানের বড় জয় পায়। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।